স্বাগত সংবাদ সকালে। আপনাদের সাথে আছি আমি সাইনা ইসলাম। বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 7টায় প্রথমে রাষ্ট্রপতি ও এরপর প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। চলে যাচ্ছি তার কাছে। মোহনার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন, আমাদের বিস্তারিত জানান। চায়না শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিছুক্ষণ আগে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা পেশাজীবী দল ছিল তারা এসেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং গণ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ নানা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা আছেন তারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেদির সামনে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং আমরা দেখছি এর ঠিক পেছনেই রয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ব্যানার। তো আমরা সকাল থেকেই যখন দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে গেছেন, এরপরেই কিন্তু সাধারণ মানুষের জন্য যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধর মিনার রয়েছে, যে বেদি রয়েছে তা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল, ছাত্ররা, জনতা এবং সাধারণ মানুষ সকলে এখানে এসেছে এবং এই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা এখানে আসছেন এবং এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। তো আপনি জানেন যে আজকের দিনটা কতটা বেদনা বিধুর একটি দিন এবং আজকের দিনে 1971 সালের 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের এবং মেধাশূন্য একটি জাতিতে পরিণত করার জন্যই কিন্তু একটি পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের যে অঙ্গ সংগঠন রাজাকার, আলবদর, আল শামস যারা রয়েছেন তারা কিন্তু খুবই পরিকল্পিতভাবে যখনই দেখেছে যে বাংলাদেশের কাছে তাদের পরাজয় সুনিশ্চিত এবং বাংলাদেশের বিজয় নিশ্চিত, তখন দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই তারা এই পরিকল্পনাটি করেন এবং তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতেই পাকিস্তান হানাদার বাহিনী মাইক্রোবাসে করে বাড়িতে বাড়িতে গিয়ে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যায়। এই বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার মানুষ, যেমন শিক্ষক ছিলেন, প্রকৌশলী ছিলেন, ডাক্তার ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন, আমরা দেখেছি সংবাদ কর্মীও ছিলেন এবং এই সংখ্যা বা যারা বুদ্ধিজীবী প্রায় 1070 জনের মতো বুদ্ধিজীবীদেরকে তারা ধরে বেঁধে নিয়ে যায় এবং নেওয়ার পরে হত্যা করে তাদেরকে যে ছিন্ন বিচ্ছিন্ন দেহ তারা রায়ের বাজার বদ্ধভূমি সহ বিভিন্ন জায়গায় তারা ফেলে দেয় এবং যেন শকুন চিল তা খেয়ে ফেলে। এবং আমরা দেখেছি যে এখানে হচ্ছে যে এখানে আরো আমরা দেখছি যে এখানে কি পরিমাণ প্রচন্ড ভিড় এই বেদির সামনে, যেহেতু বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মীরা এসেছেন এবং তারা এত জনগণ নিয়ে এসেছেন যে বেদির সামনে জায়গাটিও তাদের জন্য পর্যাপ্ত না। আমরা দেখছি এই মুহূর্তে বেদিতে ফুল দিচ্ছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এবং তাদের মধ্যে আমরা দেখছি যে প্রচন্ড কারা
কাটাকাটি, এই ফুল দেওয়া নিয়েও আমরা এই বিষয়টি দেখলাম। এছাড়া এর পেছনেই কিন্তু আমরা দেখছি যে সারি সারি ব্যানার বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন ছাত্র জনতা সহ যারা রয়েছেন, পেশাজীবী দল রয়েছেন, তারা ব্যানারের উপর ব্যানার নিয়ে আমরা দেখছি সারি সারি ব্যানার নিয়ে আছেন। এই মুহূর্তে তারা মোনাজাত করছেন এই 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 বেদির সামনে থেকে আমরা দেখছি। তো আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এখানে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদদের স্মরণে। তো এরপরেই হয়তো সকাল 9টা-10টার দিকে আমরা জানতে পেরেছি জাতীয় পার্টি থেকেও আসার কথা রয়েছে। তো তো আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা আছেন, তো তাদের সমাবেশ ঘটেছে, তারা ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন। তো এই ছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জান্নাতুল মোহনা আপনাকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের এই মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। এদিকে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আসলে এই জাতিকে মেধাশূন্য করতে যখন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, ঠিক তার আগ মুহূর্তেই জাতির যে মেধাবী সন্তানরা তাদেরকে কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছিল। যদিও তার সংখ্যা নির্দিষ্ট না, কিন্তু এই জাতি যেন আগামীতে আর শক্তভাবে দাঁড়াতে না পারে সেই জন্য মেধাশূন্য করাই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর মূল উদ্দেশ্য। সেই পথ থেকে কিন্তু আমরা দেখেছি, সেই গণহত্যার পর থেকে, যদি পরবর্তীতে সেটি যে সাবেক প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি এই দিনটিকে স্বীকৃতি দিয়েছেন এবং তারপর থেকে আজকের এই দিন পর্যন্ত কিন্তু এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমরা যদি একটু বর্তমানে রয়েছি রায়ের বাজার বধ্যভূমিতে, সেখানে আমরা দেখছি আসলে একে একে বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসছেন এবং তারা স্মরণ করছেন এই দিনকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসছেন এবং একই সাথে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসছেন। বিভিন্ন যে নানা নান্দনিকতায় কিন্তু তারা এখানে শ্রদ্ধা জানাতে এসছেন এবং এখানে মূলত যখনই যে মিরপুর যে বধ্যভূমি রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানানোর পরপরই মূলত এই রায়ের বাজার বধ্যভূমি সকাল 8টা থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু শ্রদ্ধা জানাতে এসছে এবং একই সাথে একে একে আমরা দেখেছি যে মোহাম্মদপুর এলাকা যেটি রয়েছে সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসছেন এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা একটু কয়েকজনের কাছে জানতে চাইব, আজকের এই দিনটিকে স্মরণ করে আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন, তো নতুন একটি বাংলাদেশে আমরা পদার্পণ করেছি, আগামীতে প্রত্যাশা কি থাকবে? না, বাংলাদেশি নতুন বাংলাদেশ বলি না, এটা হচ্ছে একটা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ। যেমন 71 সালে আমরা স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে বাংলাদেশ পেয়েছিলাম, সেটাই আমাদের ভিত্তি। কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেটা প্রতিষ্ঠা হয়নি। কেউ এটাকে অপব্যবহার করেছে, কেউ অতিব্যবহার করেছে, কেউ এটাকে আবার বিতর্কিত করতে চায়। সুতরাং 2024-এ যে গণ অভ্যুত্থান গড়ে উঠলো সেটা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা এবং ধারা এটা চলমান, এটাকে অব্যাহত রাখতে হবে। আরেকটি বড় শিক্ষা এটা মনে রাখতে হবে, আমরা যখন মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম তখন শত্রুপক্ষ কিন্তু আমরা যাতে দেশকে পুনর্গঠন না করতে পারি এই জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। সুতরাং কোনো ঘটনায়, কোনো সুযোগে যাতে কোনো অপশক্তি আমাদের দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত না করতে পারে, মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত না করতে পারে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে বাধাগ্রস্ত না করতে পারে, শোষণমুক্ত সমাজ গঠনকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের এবার বুদ্ধিজীবী দিবস পালন করছি। ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবে কিন্তু একে একে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও এখানে দেখছি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং একই সাথে মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তবে এইবার আমরা দেখেছি অন্যান্য বারের তুলনায় তুলনামূলক হারে কিন্তু ভিড় কম রয়েছে এবং একে একে এইভাবেই শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো এই ছিল রায়ের বাজার বধ্যভূমি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।
ধন্যবাদ নিশাদ আপনাকে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের এই মুহূর্তের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে জাতি যখন বিজয়ের খুব কাছে, ঠিক সে সময় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে 71-এর অকালে প্রাণ হারানো শ্রেষ্ঠ সন্তানদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। 1971 সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? 14 ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাকালপাড়া, রাজারবাগ সহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে বিভৎস শারীরিক নির্যাতন, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা, নালা, নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভীন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রায়হান, জিসিদেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনো ঢুকরে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। হঠাৎ করে একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে আমার বাবার পিছনে এসে ধরে। আর আমার মা উপরে ছিলেন, একটু অসুস্থ ছিলেন, তারপরেও যেহেতু আমার বাবা শোনেননি, নেমে গেছেন, তা আমার মাও আস্তে আস্তে করে এগিয়ে এসে নামছিলেন। উনি খালি সিঁড়ির থেকে আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্দুকটা ধরা হলো, ওনার গাটা একটু কেঁপে উঠলো, পাঞ্জাবি পরা ছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, সেই মূল্যটা শোধ করতে হবে। আমরা কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে, সেটার সম্ভ্রম, সেটার সম্মান। সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষের হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দিবসটি উদযাপনে কি কি কর্মসূচি পালিত হচ্ছে বাগেরহাটে? বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন
এবং মুক্তিযোদ্ধা সংসদ নানা আয়োজন করেছে। আমরা সকাল থেকে দেখেছি এই যে ডাকবাংলা মোড়ের যে বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসনের পরেই কিন্তু পুলিশ সুপার আর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছে। এই জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণের পরেই শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় কিন্তু দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাগেরহাটে কিন্তু আজকে আলোচনা সভারও আয়োজন করেছে জেলা প্রশাসন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু এই যে বধ্যভূমি রয়েছে এখানে পুষ্পস্তবক অর্পণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে এসেছেন এবং তারা ফুলের পুষ্পস্তবক তাদেরকে স্মরণ করার জন্য কিন্তু সবাই সেই যথাযোগ্য মর্যাদার চেষ্টা করছেন এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণীয় রাখার জন্য তারা বিভিন্ন আয়োজন করেছেন, আলোচনা সভার আয়োজন করেছেন। এছাড়া আমরা দেখেছি বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এই দিবসটিকে স্মরণীয় রাখার জন্য একটি সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করেছে। বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল, সড়ক বিভাগ সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা কিন্তু এখানে এবং তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে পুষ্পস্তবক অর্পণ শেষ হলে ভৈরব নদীর তীরে যে বধ্যভূমি রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে মুক্তিযোদ্ধা এবং সরকারি কর্মকর্তারা এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে তাৎপর্য সেই তাৎপর্য তুলে ধরে আলোচনা করবেন। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে শহীদ বুদ্ধিজীবী দিবসের সর্বশেষ খবর। ধন্যবাদ সোহান আপনাকে। বাগেরহাট থেকে বুদ্ধিজীবী দিবস উদযাপনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান। হত্যা চেষ্টায় সম্পৃক্ত না থেকেও মামলার আসামি ফেনীর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই নাকি এমন মামলার জড়িয়েছেন মিথ্যা মামলাবাজরা। ভুতুড়ে এমন মিথ্যা মামলার উদ্বেগ জানিয়েছেন ফেনীর সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধি তোফায়েল আহমদের অনুসন্ধান জানাচ্ছেন MA আজিম। 24 বিপ্লবে ফেনীর অটোরিকশা চালক আব্দুর রব আহত হন। অভ্যুত্থান পরবর্তীতে 18 নভেম্বর ফেনী মডেল থানায় 20 জনের নামে মামলা করে আহত আব্দুর রব। কিছুদিন পর সেই মামলায় আসামি হয়ে যায় 20 জন থেকে 142 জন। তাহলে কোথা থেকে এলো এত আসামি? বাকি 122 জনকে কেন কোন উদ্দেশ্যে জড়ানো হলো মামলায়? এ ঘটনায় ক্ষুব্ধ মামলার বাদী নিজেই। যে আমি মামলা করছি 20 জনের নামে, তাহলে আমি 20 জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে 142 জন। তো আমি কইছিলাম সাথে 142 জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিনমজুর, মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়াই গেছে। মিথ্যা মামলার মহাজালিয়াতির অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় মসজিদের ইমামকে আসামি করে। মামলার ধাপ্পাবাজির এখানেই শেষ নয়, ছাড়েননি এলাকার মাদ্রাসা শিক্ষকদেরও। এই মাদ্রাসায় একে একে 27 জন ধর্মীয় শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় আসামি করেছেন মিথ্যা মামলাবাজরা। অথচ 24-এর বিপ্লবে হত্যা চেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ইমাম শিক্ষকরা। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমি কেন প্রবাসে থাকার পরেও আমাকে কেন আসামি করা হলো? কেন আমাকে হয়রানি করতেছে? এবং কি আমাদের যে এলাকার সাথে 28 জন লোক দেওয়া হয়েছে নিরীহ লোক, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। তারা প্রকৃত অপরাধী, তারা সবাই পালিয়ে যাওয়াতে এই মামলা দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদও করেছে এলাকার মানুষ। দ্রুত সময়ে আমরা চাই যে
ভুল কাউকে আসামি করা হলে তার দায় বাদীর উপর বর্তায় বলে জানিয়েছেন এ আইনজীবী। আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে। অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। জিকোকের নাম আসছে কিছু, যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। ফেনী মডেল থানায় 8টি হত্যা ও 18টি হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় 254 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাদীরাই বলছে এদের অনেকেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অগ্রহায়ণের শেষে শীতের দাপটে কাবু পুরো দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, স্থবির হয়ে আছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। লালমনিরহাটেও সকাল থেকেই ছেয়ে আছে ঘন কুয়াশা। তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই চিত্র ঠাকুরগাঁও ও নীলফামারীতে। যানবাহন চলাচল করাই যেন দায়। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সমস্যা তো হচ্ছে, আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে পারছি না ঠিক মতো। যদি প্যাসেঞ্জারই উঠতে যাচ্ছে না তো হয় কি, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, কিছু কাম করতে পারছি না। 3 বছরেও চালু হয়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের একমাত্র বর্জ্য শোধনাগার। ফলে এখনও অপসারিত হয়নি ময়লা আবর্জনার বিশাল ভাগাড়ে পরিণত হওয়া পৌরসভার সোনাখালী এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়রা। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আপন অপুর ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌর শহরের সোনাখালী এলাকা যেন বর্জ্যের স্তূপ। দীর্ঘ 30 বছর ধরে অপরিকল্পিতভাবে শহরের সব বর্জ্য ফেলা হয় এখানে। পরে পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে 2021 সালে নির্মাণ করা হয় আধুনিক বর্জ্য শোধনাগার। তবে উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি শোধনাগারটির কার্যক্রম। ফলে বিশাল এই বর্জ্যের ভাগাড় নিয়ে ভোগান্তি কমেনি স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়দের। এখানে কাছাকাছি একটা স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের এই ময়লা পের হইয়ে তারপরে যাইতে হয়। এই জায়গায় মানে 100 পরিবার আছে, তাদের প্রত্যেকেরই সমস্যা, শ্বাসকষ্ট, তারপরে আপনার গন্ধ, বিশৃঙ্খলা। বাসায় গেলে ধোঁয়াগুলো সব বাসায় চলে যায়, ময়লার ঘ্রাণে বাসায় থাকানো যায় না। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল। আমাদের মতো একটা জেলায় 16 কোটি টাকা একটা মেগা প্রজেক্টের মতোই, তো এটাও আমার কাছে মনে হয় যে সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফ্যাসিজমের একটা ফসল, যে কারণে আমরা মানুষ লাভবান হইনি, তারা দেখা গিয়েছে তারা অ্যাজ এ ফ্যাসিজম তারা লাভবান হয়ে গিয়েছে। এদিকে দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি দেখিয়ে দায় এড়াচ্ছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুতই শোধনাগারটির কার্যক্রম চালুর আশ্বাস তাদের। আমরা আসলে আইস প্লান্ট নিয়ে যে কাজটা শুরু করতেছি সেখানে কিছু ত্রুটি আমরা আমাদের সার্ভের পরিপ্রেক্ষিতে এসেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং অর্গানিক ইনঅর্গানিক সেপারেশন করা এবং রিসাইক্লেবল নন রিসাইক্লেবল বিষয়গুলো জিনিসগুলোকে আলাদা করা, এর জন্য একটি প্রশিক্ষিত জনবলের প্রয়োজন রয়েছে। তো আশা করি যেই ক্যাপাসিটিতে আমাদের লোকবল বা প্রয়োজনীয় জনবলের প্রয়োজন আছে অথবা অন্য ধরনের চাহিদার প্রয়োজন আছে, এইগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকার প্রকল্প চালু না হওয়ার পেছনে কারা দায়ী, এমন প্রশ্নই স্থানীয়দের। দ্রুত সব সমস্যা নিরসন করে চালু হোক শোধনাগারটি, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 14 ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। এই দিনে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। স্থানীয় ডাক বাংলোয় স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার উচ্ছ্বাসে মেতে ওঠে জয়পুরবাসী। এই জেলায় বধ্যভূমি নির্মাণ হলেও তা যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। বিস্তারিত সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
71-এ স্বাধীনতা যুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ সহ লুটতরাজ চালায় পাক সেনারা। তাদের সহায়তা করে রাজাকাররা। জুমার নামাজের দিনেও মসজিদ থেকে অর্ধশতাধিক মুসল্লিকে ধরে নিয়ে ভারত সীমান্তবর্তী পাগলা দেওয়ান এলাকায় নির্বিচারে হত্যা করে। সীমান্তবর্তী এই পথ দিয়ে চলাচলের সময় শত শত শরণার্থীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী। হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি মৃৎশিল্পীরাও। সদর উপজেলার করইকাদিপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের 371 জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তারা। আগুন দেয়া হয় বাড়িঘরে। মেলায় মানুষ মারিছে, আমার বাড়ি তো মারিছে, তারপর আমার পাট কুয়া পানি খাওয়ানো, সে পানি মরা আসলো, ওই কুয়া বন্ধ করে দিয়ে আবার অন্য জায়গা কুয়া করে পানি খাইছি। মানুষগুলা মারে এটে খাল খুঁড়ে। 14 ডিসেম্বর এটা একদিনে শুধুমাত্র এই অনুষ্ঠানটি হয়, তাছাড়া অবহেলিত থাকে। এখানে যে একটা পাঠাগার রয়েছে সেই সম্পর্কে একটু উদ্যোগ নেন যাতে আগামী প্রজন্ম এই বৌদ্ধভূমি সম্পর্কে জানতে পারে। তবে 2 যুগ আগে প্রায় 35 একর জমিতে পাগলা দেওয়ান বৌদ্ধভূমি নির্মাণ হলেও এখনো অধিগ্রহণের টাকা পাননি বলে জানান জমির মালিকরা। রক্ষণাবেক্ষণেও রয়েছে নানা অনিয়ম। অধিগ্রহণের যে ক্ষতিপূরণের পয়সা সাধারণ কৃষক আমরা এখনো পর্যন্ত এই জমির ক্ষতিপূরণের টাকা আমরা পাই নাই। বারবার আবেদন করছে, আমরা ডিসি অফিস পর্যন্ত গেছি, আমরা ঢাকা মন্ত্রণালয় অফিস পর্যন্ত গেছি, তাই আমরা কোনো টাকা পাইনি। স্বাধীনতার 53 বছর পরও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠিত হবে, এমনটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতার এই 53 বছর পরে আমরা আমাদের যে মহান মুক্তিযুদ্ধের চাহিদা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তা আজও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। এদিকে জয়পুরহাট হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 14 ডিসেম্বরে আমাদের জয়পুরহাট জেলা হানাদার মুক্ত দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস, উভয় দিবস আমরা যথাযথ মর্যাদায় যথাযথ সম্মানের সাথে পালন করব, সেই লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করছি। পাক সেনারা করইকাদিপুরে 371 জনকে হত্যা করলেও তালিকা রয়েছে মাত্র 121 জনের। পাগলা দেওয়ানে আছে মাত্র 17 জনের কবর। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 53তম মৃত্যুবার্ষিকী আজ। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, বীর সন্তানদের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রশাসনের কি কি কর্মসূচি রয়েছে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে প্রথমে বলে রাখি যে বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 তারিখে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে কিন্তু তিনি পাক সেনাদের মোকাবিলা করতে করতে চাঁপাইনবাবগঞ্জে এগিয়ে আসলেন এবং দুপুর বেলাতে তিনি গুলিবিদ্ধ হয়ে কিন্তু শাহাদাত বরণ করেন। আজকের এই দিনে কিন্তু তিনি শাহাদাত বরণ করেন এবং পরের দিন অর্থাৎ 15 তারিখে চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদ প্রাঙ্গণ আছে সেখানে তাকে সমাধিত করা হয়। আজকে সকাল থেকে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ আগে কিন্তু যে এই আমার পিছনে এই জায়গাটিতে কিন্তু বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। তার স্মরণে এখানে একটি স্মৃতি স্তম্ভ রয়েছে। এই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে, শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এছাড়া পতাকা উত্তোলন করা হয়েছে। আজকে কিন্তু সারাদিনই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং অন্যান্য যারা দপ্তর প্রধানরা আছে এবং মুক্তিযোদ্ধা সহ সবাই কিন্তু আজকে এখানে এসেছিলেন। এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। এই মুহূর্তে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি স্থল, সেখানে কিন্তু তার কবরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদে কিন্তু গণকবর রয়েছে, সেই গণকবরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের জনসাধারণ। জি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক আপনাকে। বীর সন্তানদের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়ে কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
2024 সালে বিসিবির অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে তাদের অধিকার নিশ্চিতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন এই স্বীকৃতি। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী সহ স্থানীয়রাও। সহকর্মী জুয়েল রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নিজেই গড়ে তোলেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এবার সেই রিক্তার নাম উঠে এসেছে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 নারীর তালিকায়। জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন রিক্তা আক্তার বানু। বিশ্ব সেরাদের তালিকায় নাম আসায় উচ্ছ্বসিত তিনি তুলে ধরেন সংগ্রামের কথা। 2009 সাল থেকে এখন পর্যন্ত এই রিক্তা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পাঠদান করে থাকি। তার মধ্যে পার্সোনাল হাইজিন, তারপরে স্বাস্থ্য সেবা এবং খেলাধুলা। বিশ্বের মধ্যে 100 জন প্রভাবশালী নারীর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করা হয় এবং আমি এইটা পেয়ে আমি বিবিসিকে ধন্যবাদ জানাই। রিক্তা আক্তার বানুর নাম বিশ্ব সেরাদের তালিকায় উঠে আসায় আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। প্রতিবন্ধী বাচ্চাদের প্রতি ওনার যে এত মহব্বত, এত ভালোবাসা, এত স্বল্প সময়ের মধ্যে উনি এই প্রতিবন্ধী বান্ধব বাচ্চাদেরকে নিয়েই আগামী দিনে বেঁচে থাকতে চায়। খুব সাহসী নারী হিসেবে হওয়ার পর থেকে বাচ্চাদেরকে আনি শুরু করছে। বিশ্বের 100 নারীর মতো নারীর জায়গায় উনি স্থান পেয়েছেন, আমরা খুশি। শুরু থেকেই রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে ছিল জেলা প্রশাসন। তার এই সফলতার যাত্রায় আগামীতেও পাশে থাকার কথা জানান এ কর্মকর্তা। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষের মধ্যে এটি কিভাবে আরো বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারে, আমরা চেষ্টা করব সেটি করার জন্য। 63 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে রিক্তার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 294 জন, শিক্ষক 21 জন। যে বিদ্যালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।